হ্যালো স্টুডেন্টস, অ্যাটমিক স্ট্রাকচার সিরিজে আজকে 10 নম্বর ক্লাস। আমরা লাস্ট ক্লাসগুলোতে রাদারফোর্ড মডেল, বোর মডেল, সমারফিল্ড মডেল এগুলো আমরা ইন ডিটেল এবং তাদের সাকসেস, লিমিটেশন সব কিছু ইন ডিটেল আলোচনা করেছি। তোমরা আমার চ্যানেলে গিয়ে সমস্ত কিছু দেখতে পাবে এবং সেখানে অ্যাটমিক স্ট্রাকচার প্লেলিস্ট বানানো আছে। লেকচার 1, 2, 3 করে কোন লেকচারে কি আলোচনা করা আছে সেখানে সমস্ত কিছু থাম্বনেইলে বা টাইটেলে দেখতে পাবে। তোমরা ওখানে দেখলে তোমাদের পুরো বিষয়টা সম্পর্কে একটা কমপ্লিট আইডিয়া হবে। যাই হোক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। অর্থাৎ ডি ব্রগলি যে হাইপোথিসিস দিয়েছিলেন তার রিগার্ডিং যে ইলেকট্রনের ডুয়েল নেচার। কি না, ডুয়েল বলতে দুটো দ্বৈত চরিত্র। কি ওয়েভ অর্থাৎ তরঙ্গ, আর হচ্ছে পার্টিকেল বা কণা। অর্থাৎ ডি ব্রগলি বলছেন যেমন লাইটের দুরকম নেচার হয়, লাইট বা ফোটনকে আমরা সরি আমার গলাটা একটু ডিস্টার্ব আছে, একটু হয়তো সমস্যা হবে। তো লাইটের যেমন দুরকম নেচার, ওয়েভ এবং পার্টিকেল নেচার দুরকমই হয়, সেরকম ডি ব্রগলি একটা কল্পনা করলেন, একটা কাল্পনিক, পুরোপুরি হাইপোথেটিক্যাল, তার জন্য হাইপোথেটিক্যালি ভাবলেন যে ইলেকট্রনেরও এরকম দুরকম নেচার ডেফিনেটলি আছে, ওয়েভ নেচার এবং পার্টিকেল নেচার, লাইটের মতো। তো ওয়েভ অ্যান্ড পার্টিকেল নেচার, এবং তিনি বলছেন যে এই দুটো নেচার দে আর রিলেটেড উইথ দ্য ইকুয়েশান ল্যামডা ইজ ইকাল টু h/mv সমান h/p, যেখানে h তো জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, ল্যামডা ওয়েভলেন্থ, m মাস অফ ইলেকট্রন, v ভেলোসিটি অফ ইলেকট্রন, আর m ইন্টু v আমরা জানি মাস ইন্টু ভেলোসিটিকে বলা হয় মোমেন্টাম, এটাকে বলা হচ্ছে p। সো ল্যামডা, h তো কনস্ট্যান্ট, ল্যামডা ভেরিয়েজ আমরা লিখতে পারি 1/p। অর্থাৎ তরঙ্গ এবং কণা ধর্ম কি ইনভার্সলি রিলেটেড। আমরা বলতে পারি ওয়েভ নেচার ভ্যারিয়েজ 1/পার্টিকেল নেচার। তো যদি এটা আমরা সমস্ত পার্টিকেলের ক্ষেত্রে ম্যাক্রোস্কোপিক, মাইক্রোস্কোপিক অর্থাৎ ভারী, হালকা যে কোনো ধরনের পার্টিকেলের ক্ষেত্রে যদি এটা ইন জেনারেল আমরা এই ইকুয়েশনকে কাজে লাগাই, এই ডি ব্রগলির যে হাইপোথিসিসকে কাজে লাগাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে সমস্ত পার্টিকেল যাদের মাস অত্যন্ত বেশি তাদের ওয়েভ ক্যারেক্টার অত্যন্ত কম, আর যাদের মাস অত্যন্ত কম তাদের ওয়েভ ক্যারেক্টার অত্যন্ত বেশি। যাই হোক, তো এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv বা ল্যামডা ইজ ইকুয়াল টু h/p, এই ইকুয়েশনটা ডি ব্রগলি একটা তাত্ত্বিকভাবে তিনি প্রতিষ্ঠা করেছিলেন, কোনো প্র্যাকটিক্যাল এক্সপেরিমেন্টের ভিত্তিতে নয়। তিনি জাস্ট দুটো ইকুয়েশনকে ইকুয়েট করে পেয়েছিলেন, এই ইকুয়েশনটা প্রতিষ্ঠা করেছেন। একটা হচ্ছে প্ল্যাঙ্ক ইকুয়েশন, h ইজ ইকুয়াল টু h ইন্টু নিউ, আমরা জানি প্রত্যেকে এটা প্ল্যাঙ্ক ইকুয়েশন। আর 2 নম্বর যেটা হচ্ছে E ইজ ইকুয়াল টু m ইন্টু c স্কোয়ার, যেটা আইনস্টাইন ইকুয়েশন, আইনস্টাইনের মাস এনার্জি যে রিলেশন, আইনস্টাইন ইকুয়েশন। তো এই দুটো ইকুয়েশন 1 নম্বর আর 2 নম্বরকে যদি আমরা ইকুয়েট করি তাহলে কী পাবো, h ইন্টু নিউ ইজ ইকুয়াল টু m ইন্টু c স্কোয়ার। এগেন নিউ তো ফ্রিকোয়েন্সি, আমরা জানি, আমরা ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন যে লেকচারে আলোচনা করেছি সেখানে গেলে তোমরা আরও খুব ডিপলি বা ক্লিয়ারলি রেডিয়েশন সম্পর্কে আইডিয়া পেয়ে যাবে, সেখানে আলোচনা করা আছে। তো এখানে আমরা শুধু জানবো যে জেনে রাখবো নিউ ইজ ইকুয়াল টু c/ল্যামডা, যেখানে c হচ্ছে ভেলোসিটি অফ লাইট, ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ। তো c, তো এটা যদি আমরা লিখি h ইন্টু c/ল্যামডা ইজ ইকুয়াল টু m ইন্টু c স্কোয়ার, অর ল্যামডা একটা c কেটে দাও, ল্যামডা ইজ ইকুয়াল টু দাঁড়াবে h/m ইন্টু c, হোয়ার ল্যামডা ইজ ওয়েভলেন্থ অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য, h হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, m হচ্ছে মাস অফ ইলেকট্রন, মাস যদি ইলেকট্রন হয় তো ইলেকট্রন, যদি ফোটন হয় তো লাইট হয় তো লাইট, মানে ফোটন হলে তো ফোটন,
তো যে পার্টিকেলের কথা ভাববো সেই পার্টিকেল, সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তো ডি ব্রগলি বলছেন যে যদি ইলেকট্রনের ক্ষেত্রে যখন আমরা এটা অ্যাপ্লাই করব তখন এই ইকুয়েশনটা দাঁড়াবে h/m ইন্টু ভি, কারণ সি হচ্ছে ভেলোসিটি অফ লাইট। তো এখানে ভি ইজ ইকুয়াল টু হবে ভেলোসিটি অফ ইলেকট্রন। এইচ তো জানো প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট, এম হচ্ছে মাস অফ ইলেকট্রন। তো আবার এম ভি ইজ ইকুয়াল টু পি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি ইজ ইকুয়াল টু h/p। তো যে ইকুয়েশনটা এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু h/mv বা ল্যামডা ইজ ইকুয়াল টু h/p ডি ব্রগলি বলেছেন, সেই ইকুয়েশনটা এটা। এভাবে তিনি দুটো এনার্জি ইকুয়েশনকে ইকুয়েট করে এই ইকুয়েশনটা পেয়েছেন। বেশ, এটা গেল ডি ব্রগলি হাইপোথিসিস বা ডি ব্রগলির ইকুয়েশন। এখন আমরা দেখব যে ডি ব্রগলি যে ইলেকট্রনের ওয়েভ ক্যারেক্টারকে কল্পনা করেছেন, খুব ইন্টারেস্টিং। এখন ওয়েভ তো দুরকম হতে পারে, আমরা কি জানি ওয়েভ হচ্ছে দুরকম, একটা হচ্ছে বা তরঙ্গ দুরকম, একটা স্থির তরঙ্গ আর হচ্ছে চল তরঙ্গ, ডাইনামিক এবং স্ট্যাটিক। তো ডি ব্রগলি কি অ্যাজিউম করলেন, ডি ব্রগলি ধরে নিলেন যে ইলেকট্রনের যে ওয়েভ ক্যারেক্টার অর্থাৎ এই যে ওয়েভ নেচার, সেই ওয়েভটা কীরকম না স্ট্যান্ডিং ওয়েভ, রাইট। তো স্ট্যান্ডিং ওয়েভকে ধরেই ডি ব্রগলি তার হাইপোথিসিস দিয়েছেন। তো আমরা একটু স্ট্যান্ডিং ওয়েভ সম্পর্কে সামান্য জানবো, আমাদের এখানে যতটুকু দরকার। স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ আসলে কীরকম, মানে তোমরা একটা জাস্ট নিজেরা প্র্যাকটিস করতে পারো, প্র্যাকটিক্যালি করে দেখতে পারো যে যদি আমরা একটা বড় মোটা দড়ি নেওয়া হয়, দড়ি নিয়ে দিই, তার একটা প্রান্ত কোনো দেওয়ালে বা কোনো গাছে বা কোনো দেওয়ালে যদি হুকে আটকে দিই, আরেকটা প্রান্ত ধরে যেরকম ঝাঁকাই, জাস্ট কল্পনা করে কেমন হয়, যেটা একটা আমরা ওয়েভের মতো দেখতে পাই না, সেইটা হচ্ছে স্ট্যাটিক ওয়েভ। তো স্ট্যাটিক ওয়েভ বা স্থির তরঙ্গে বুঝবো কী করে কোনটা স্থির তরঙ্গ কোনটা চলতরঙ্গ? দেখো, চলতরঙ্গ হচ্ছে যে তরঙ্গটা একটা জায়গায় শুরু হয় আর আলটিমেটলি ইভেনচুয়ালি সে কোনো একটা জায়গায় ডিসঅ্যাপিয়ার করে যায়, ও আবার সেইখানে ফিরে আসে না। স্ট্যাটিক ওয়েভ হচ্ছে ওয়েভটা যেখানে শুরু হবে সে আবার সেখানে রিটার্ন ব্যাক করবে, রাইট। ওয়েভটা যেখানে শুরু হবে রিটার্ন ব্যাক করবে, নাম্বার ওয়ান। নাম্বার টু, স্ট্যাটিক ওয়েভের যে ওই যে ম্যাক্সিমাম মিনিমাম, সেই ম্যাক্সিমাম মিনিমা আমি এখনই দেখাচ্ছি, সেটা টাইমের সঙ্গে কিন্তু চেঞ্জ হয় না। তার পজিশান, ম্যাক্সিমাম মিনিমার যে পজিশান, সেটা সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হয় না, ওরা ওই জায়গাতেই থাকে। তার জন্য নাম হচ্ছে স্ট্যান্ডিং বা স্থির। চলতরঙ্গ জাস্ট ভেবে দেখো, আমি স্ট্যান্ডিং ওয়েভ আবার আসছি, ভেবে দেখো যে সমুদ্রে, ধরা যাক সমুদ্রে বেশ অনেকটা দূরে একটা ঢেউ তৈরি হয়েছে, অর্থাৎ একটা তরঙ্গ তৈরি হয়েছে, সেই ঢেউটা আস্তে 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 একসময় কী হয়, আমাদের সি বিচে এসে কী হয়, আছড়ে পড়ে, অর্থাৎ ওখানে তরঙ্গটা শেষ হয়ে যায়। বা আমরা পুকুরে দেখেছি, পুকুরে যদি কোনো জায়গায় ঢিল ছুঁড়ে দেওয়া হয় পুকুরের মাঝে, সেখানে একটা কী হয়, একটা ওয়েভ জেনারেট হয়, যেটা তোমার সেটা মুভ করতে করতে আলটিমেটলি পুকুরের যে পাড়ে সেখানে এসে কী হয়, সে ডিমিন্স হয়ে যায় বা সেখানে শেষ হয়ে যায়। তো এটা কিন্তু আর রিটার্ন ব্যাক করে সেখানে ফিরে যায় না, এটা হচ্ছে চলতরঙ্গ। তো চলতরঙ্গকে আমার এখানে ডি ব্রগলি চলতরঙ্গ হিসেবে ইলেকট্রনের ওয়েভকে ধরেননি, কেন কী ধরেছেন স্ট্যাটিক ওয়েভ। স্ট্যাটিক ওয়েভ বলতে কেমন, স্ট্যাটিক ওয়েভ যেটা আমি তোমাদের জাস্ট গল্পের আকারে বলছিলাম, এইটা ভাবো সেই একটা প্রান্ত যেখানে তুমি হুক দিয়ে ওই দড়িটাকে বেঁধেছো, আর এই প্রান্তে আর ওই ওকে ঝাঁকাই, তাহলে কী হবে, তাহলে একটা যে তরঙ্গটা তৈরি হবে সেটা হচ্ছে স্ট্যাটিক ওয়েভ। আমরা যদি দেখি যে ধরা যাক এইভাবে গেল, স্ট্যাটিক ওয়েভ কী রকম যেভাবে যে পথে যায়, আবার মানে যেখান থেকে শুরু হয় আবার সেখানে রিটার্ন ব্যাক করে। আবার দেখো এখানে এই পথ, এই রেড লাইনটা দিয়ে গেল, আবার গ্রিন লাইন দিয়ে আবার এখানে ফিরে আসলো, এইটাকে বলা হয় নোড। বেশ, এখন এই যে এইটা হচ্ছে আসলে এইটা হচ্ছে ম্যাক্সিমা, এটা হচ্ছে মিনিমা। সিমিলারলি এটা ম্যাক্সিমা মানে ম্যাক্সিমাম বিস্তার, এটা হচ্ছে মিনিমাম বিস্তার। তো এই যে
পজিশন, এই যে ম্যাক্সিমা মিনিমার পজিশন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে চেঞ্জ হবে না। আর এই যে ওয়েভটা যে এই দিকে যাচ্ছিলো, যেখানে শুরু হয়েছে এই দিকে গেল, আবার এই পথে আবার কি হবে তোমার ফিরে আসবে, এখানে যেখানে স্টার্টিং পয়েন্টে আবার ফিরে আসবে। এটা হচ্ছে স্ট্যান্ডিং ওয়েভের দুটো ক্যারেক্টারিস্টিক্স। তো আমরা যদি ব্যাপারটা ভাবি কীরকম, যে স্ট্যান্ডিং ওয়েভ আসলে কোথাও যাচ্ছে না, স্ট্যান্ডিং ওয়েভ কি যে এখানেই আছে, এরা ব্যাপারটা এইরকম। এই যে এই যে পয়েন্ট, মিডিল পয়েন্টটা কিন্তু কোনো বিস্তার নেই, মানে ওঠানামা করছে না, এই একদম ফিক্সড আছে, মিডিল পয়েন্টটা ফিক্সড, এটা নোড বলা হয়। আর বাকি অংশটা কি হচ্ছে, বাকি অংশে আবার উঠছে আবার নামছে, মানে এইরকম, মানে ধরো এইরকম কোথাও যাচ্ছে না। স্ট্যান্ডিং মানে যখন এই প্রান্তটা এই দিক এইটা যখন উপর দিকে উঠছে, এই অংশটা, এই ধরা যাক আমার এই দুটো, ভালো করে দেখবে, দুটো হাতের মাঝের যে অংশ, মানে এই অংশটা, এটা হচ্ছে ধরা যাক নোড, রাইট? এইটা হচ্ছে সুতোটা, রাইট? এইটা হচ্ছে সুতোটা, আমার সুতোটা এইরকম সুতো। আর সুতোটাকে আমরা এরকম ঝাঁকাচ্ছি, যখন ঝাঁকাচ্ছি তখন কীরকম হয়, স্ট্যান্ডিং ওয়েভটা কেমন তৈরি হয়, একটা অংশ নামে তো একটা অংশ উঠে, রাইট? আবার এই অংশটা যখন নামবে এই অংশটা উঠবে, এই যে এইরকম হবে। দেখো এদের যে পজিশনটা, এই যে ম্যাক্সিমা পজিশনটা, এখানে যখন আবার একবার উপরে উঠছে আবার নিচে নামছে, পরেরবার আবার যে উপরে উঠছে সেই পজিশনে উঠছে, অর্থাৎ পজিশন চেঞ্জ হচ্ছে না, এরকম হচ্ছে। যেটা এইটাও এইরকম, অর্থাৎ ম্যাক্সিমা মিনিমার যে পজিশন সেটা কিন্তু ফিক্সড থাকছে, মানে এইরকম, রাইট? আর মিডিলের অংশটা, এই যে দুটো হাতের মাঝে যে অংশ, সেটা ফিক্সড, ওটা উঠছেও না নামছেও না, সেটা বলা হয় নোড, রাইট? আশা করি ব্যাপারটা বোঝা গেছে। ব্যাপারটা এইরকম যে দেখো যখন এই প্রান্তটা উঠছে, এটা টোটাল দড়িটা, এই যে ব্ল্যাক লাইনটা দেখতে পাচ্ছ, এই ব্ল্যাক লাইনটা হচ্ছে দড়িটা যখন রেস্টিং অবস্থায় আছে, যখন আমাকে ঝাঁকুনি দিইনি তখন সেই অবস্থায় আছে। এবারে এইটা যখন ঝাঁকুনি দেওয়া হলো, তখন এই প্রান্তটা, দড়ির এই প্রান্তটা যখন উপরে উঠছে, তখন সেম টাইমে সেই সময় এই প্রান্তটা নিচে নামছে, রাইট? যখন এই প্রান্তটা উপরের দিকে উঠছে এই দিকে, তখন এই প্রান্তটা নিচে নামছে, রাইট? এবার যখন এই প্রান্তটা, এরপরে টাইম আসবে এই প্রান্তটার উপর থেকে নিচে আসা, যখন এই নিচে আসবে এই তখন উপরে যাবে। তাহলে বুঝতে পারছো, এইভাবে গেল আবার এইভাবে ফিরে আসলো, এইরকম হবে, এরকম কোনো কি হবে না, এইরকম হবে, এরকম। এই অংশটায় দড়িটার এই অংশটা, মিডিল অংশটা, ওর কোনো বিস্তার হয়, ওর কোনো সরণ বা চেঞ্জ পজিশন, ওর কোনো সরণই হয়নি, বা বিস্তার হয়নি, সরণ নয় বিস্তার হয়নি, অর্থাৎ এই ওঠানামা করেনি, এটা এই জন্য একে বলা হয় নোড। তা যে পয়েন্টগুলো কি থাকে, ফিক্সড থাকে, সেগুলো হচ্ছে উইথ টাইম সেটা নোড। এইটাও নোড, এটাকেও আমরা নোড বলতে পারি, এগুলো সব নোড। বেশ, এটা হলো স্ট্যান্ডিং ওয়েভ। এই ডি ব্রগলি কী ধরেছেন, ইলেকট্রনের যে ওয়েভ নেচার, সেটা কীরকম ওয়েভ নেচার, ওয়েভ কী ধরনের ওয়েভ না, স্ট্যান্ডিং নট ডাইনামিক নয়। তাহলে স্ট্যান্ডিং ওয়েভ হতে গেলে কী হবে না, স্টার্টিং পয়েন্টে আবার কী করে রিটার্ন ব্যাক করবে, এক। নাম্বার টু, ম্যাক্সিমা মিনিমার যে পজিশন, যতক্ষণ ধরে আমি একে ঝাঁকাবো, এর ম্যাক্সিমাম মিনিমা এই অংশের ম্যাক্সিমাম মিনিমা এখানেই থাকবে, এই অংশের ম্যাক্সিমাম মিনিমা এখানে থাকবে, এর কোনো পজিশান চেঞ্জ হবে না। এমন নয় যে একবার এইখানে উঠলো, পরের বারে এই ম্যাক্সিমাটা এখানে চলে গেল, যেটা স্ট্যান্ডিং ডাইনামিক ওয়েভ হয় সেরকম হবে না। আশা করি ব্যাপারটা বোঝা গেল। এই যে কনসেপ্টটাকে আমরা যদি বোর অরবিটে কাজে লাগাই, ডি ব্রগলির যেটা, অর্থাৎ ইলেকট্রনের অরবিটের ক্ষেত্রে কাজে লাগাই, তাহলে দেখো কীরকম হয়, ভেরি ইন্টারেস্টিং জিনিস পাওয়া যাবে। ধরা যাক এইটা একটা পার্টিকুলার স্পেসিফিক বোর অরবিট, সে এর অর্থাৎ এনের মান 1 2 3 4 যা কিছু হতে পারে। ধরা যাক অবশ্যই 1 ইলেকট্রনিক সিস্টেম, এটা মাথায় রাখবে, বারবার বলছি না, কিন্তু আমরা সবসময় ধরে নেব যে 1 ইলেকট্রনিক সিস্টেমের কথাই বলছি, আদারওয়াইজ এইগুলো কিন্তু অ্যাপ্লিকেবল নয়, এই বোর অরবিট অ্যাপ্লিকেবল নয়। ধরা যাক এইটা nth বোর অরবিট, এনের মান n কুড বি 1 2 3 4 এনিথিং এলস, পজিটিভ ইন্টিজার হতে পারে। এবার রাদার বোর বলছেন ইলেকট্রন হচ্ছে একদম পিওরলি পার্টিকেল। বোর কী ধরেছেন, ইলেকট্রন হচ্ছে পুরোপুরি পার্টিকেল, কণা, অর্থাৎ এই নিউক্লিয়াসকে কেন্দ্র করে এইটা যদি রেডিয়াস হয় আর, ধরা যাক এই রেডিয়াস, এই আর রেডিয়াসে এইরকম একটা পার্টিকুলার সার্কুলার পথে নিউক্লিয়াসকে অ্যারাউন্ড করে, অর্থাৎ কেন্দ্র করে ঘুরতে থাকবে, এটা বোরের ছিল। কিন্তু ডি ব্রগলি বলছেন না, ইলেকট্রনের
পার্টিকেল নেচার আছে তার সঙ্গে ওয়েভ নেচার আছে, অর্থাৎ এর যে এই ইলেকট্রনের যে নিউক্লিয়াস কেন্দ্র করে যে ঘোরাটা সেটা ওয়েভের থ্রু দিয়ে হবে। তাহলে ওয়েভ তো এরকম যায় না, ওয়েভের কেমন হবে, ওয়েভ এরকম যাবে, অর্থাৎ তার পথটা হচ্ছে এরকম। এই একটা ওয়েভ, এই আমরা জানি ওয়েভের শুরু শেষ, যেখানে থেকে শুরু এইখান থেকে এই যেখান থেকে শুরু আবার সেই ফেজে যখন ফিরে আসবে সেটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ। সিমিলারলি এবার এখান থেকে এই একটা কমপ্লিট ওয়েভ, এখান থেকে এই একটা কমপ্লিট ওয়েভ, এখান থেকে এই একটা কমপ্লিট ওয়েভ। এখানে কতগুলো কমপ্লিট ওয়েভ হবে সেটা ডিপেন্ড করবে কততম, আমি একটু পরে আসছি, কততম বোর অরবিট। যদি nth হয় অর্থাৎ যদি nth বোর অরবিটটি কথা বলে তো n নাম্বার অফ ওয়েভ কমপ্লিট ওয়েভ তৈরি হবে। ধরো 4 নম্বরে 4টে ওয়েভ, 3 নম্বরে 3টে ওয়েভ, সেটা দেখাচ্ছি এক্ষুনি কী করে বুঝলাম। এখন দেখো এইটা হচ্ছে একটা স্ট্যান্ডিং ওয়েভ। দেখো স্ট্যান্ডিং ওয়েভের যা কন্ডিশন মেনটেন হয়েছে এখানে, তো ধরা যাক এখান থেকে শুরু, এখান থেকে ওয়েভটা শুরু ধরলাম। তো আলটিমেটলি এই যে পুরো পাথ দিয়ে গিয়ে আলটিমেটলি এখানে ফিরে এসছে, এবং এদের ম্যাক্সিমাম মিনিমা পজিশান কিন্তু টাইম টু টাইম চেঞ্জ হয়নি। তো এই জন্য একে আমরা ডি ব্রগলি স্ট্যান্ডিং ওয়েভ ধরে এভাবে করেছেন। এবার দেখো তা যদি হয় তাহলে ইলেকট্রনকে তো আলটিমেটলি টোটাল এই যে সার্কামফারেন্স অর্থাৎ পরিধি, এই যে আর রেডিয়াসের যে সার্কুলার অরবিট তার তো একটা পরিধি বা সার্কামফারেন্স আছে। তো সার্কামফারেন্স কি, সার্কামফারেন্স বা পরিধি এটা হচ্ছে 2πr, বৃত্তের পরিধি আমরা জানি 2πr। বেশ, এবার ইলেকট্রন যদি এখান থেকে শুরু করে আলটিমেটলি এখানে ফিরে আসে তার যে পুরো যে যাত্রা পথটা হচ্ছে 2πr। এবার দেখো এই 2πr পথ যেতে গিয়ে সে কি করেছে, কতগুলো ওয়েভ ক্রিয়েট করেছে, কতগুলো কমপ্লিট ওয়েভ ক্রিয়েশনের থ্রু দিয়ে সে এখানে পৌঁছেছে ওয়েভের থ্রু দিয়ে। দেখো এখান থেকে শুরু, এখান থেকে এখানে গিয়ে এই অবধি এখানে একটা ওয়েভ আমরা প্রিভিয়াস ক্লাসে দেখেছি, কোনো একটা লেকচারে আছে, আমার ঠিক খেয়াল নেই, তোমরা এই প্লেলিস্টে গেলেই সেখানে দেখবে লেখা আছে, টাইটেলে বা থাম্বনেলে খুব ক্লিয়ার দেখতে পাবে কোথায় রেডিয়েশন সম্পর্কে, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে, ম্যাক্সওয়েল ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন সম্পর্কে আলোচনা করা আছে। যাই হোক, তো এইটা হচ্ছে একটা ল্যামডা ওয়েভলেন্থ। এই যে ডিস্টেন্স সেটা হচ্ছে সেটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ হতে গেলে যে ডিস্টেন্স ট্রাভেল করতে হয় তাকে সেটা হচ্ছে ওয়েভলেন্থ। আবার এইখানে শুরু, এখান থেকে শুরু হয়ে আবার এইখানে আসলো, এটা হচ্ছে আরেকটা ল্যামডা। এগেন এখান থেকে শুরু হয়ে এখানে আরেকটা ল্যামডা, এগেন এখান থেকে শুরু হয়ে এখানে আরেকটা ল্যামডা। এখানে কটা দেখতে পাচ্ছি, 1 2 3 4। এটা আমি কাল্পনিকভাবে 4টে লিখেছি, এটা 4-এর জায়গায় 5 হতে পারত, 6 হতে পারত, 7 হতে পারত, এনিথিং এলস হতে পারত। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে 2πr এই যে সার্কামফারেন্স ইজিক্যাল টু আসলে n ইন্টু ল্যামডা। অর্থাৎ এই যে সার্কামফারেন্স কি, এই যে পুরো এই যে পরিধিটা এই ল্যামডা সরলগুণিত হচ্ছে না। দেখো যদি আমরা এর যদি এইটার ক্ষেত্রে ধরি তাহলে কত, 4 ল্যামডা হবে। যদি এইটার ক্ষেত্রে ভাবি, ধরে নিচ্ছি 1 সেকেন্ডের জন্য এইটাই, তাহলে 4 ল্যামডা হবে। কারণ এই যে ল্যামডা, এই ল্যামডা 4টে ল্যামডা যোগ করলেই দেখো আলটিমেটলি এখান থেকে এখানে ফিরে আসছি, তার 2πr সমান 4 ল্যামডা। যদি 5টা কমপ্লিট ওয়েভ তৈরি করতো তাহলে 5 ল্যামডা, 3টে হলে 3টে, 2 হলে 3 ল্যামডা, 2 হলে 2 ল্যামডা, 6 হলে 6 ল্যামডা। তাহলে আমরা জেনারেলি কি বলতে পারি, 2πr ইজিক্যাল টু n ল্যামডা, যেখানে n হচ্ছে 1, n could be 1 2 3 4 any পজিটিভ ইন্টিজার, 0 তো হবে না স্বাভাবিক। আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ, এই যে স্ট্যান্ডিং ওয়েভটার ওয়েভলেন্থ। এই হলো 2πr ইজিক্যাল টু n ল্যামডার গল্প। এবার দেখো যেটা বলছিলাম, যদি কতগুলো একটা পার্টিকুলার বোর অরবিটে কতগুলো এরকম কমপ্লিট ওয়েভ তৈরি হবে না, nth যততম প্রিন্সিপাল অরবিট, অর্থাৎ আমরা এখানে লিখতে পারি nth বোর অরবিটের জন্য nth বোর অরবিটে n নাম্বার অফ
n নাম্বার অফ কমপ্লিট ওয়েভ জেনারেট হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এই যে 2 পাই ইজ ইকুয়াল টু n ল্যামডা। তো যদি এটা যদি 2 নম্বর বোর অরবিটের কথা বলা হয় তাহলে 2 ল্যামডা হবে, 2 কমপ্লিট ওয়েভ হবে। 3 নম্বর হলে 3, 4 নম্বর হলে 4 ল্যামডা। তাহলে যদি এইটার ক্ষেত্রে আমি ড্র করেছি কতগুলো আমরা ওয়েভ, কতগুলো ল্যামডা লিখেছি 1, কতগুলো ওয়েভ লেন্থ কমপ্লিট ওয়েভ দেখতে পাচ্ছি 1 2 3 4। তাহলে এখানে এটা হচ্ছে 4 ল্যামডা। অর্থাৎ ঘুরিয়ে বলতে পারি, যদি কোনো জায়গায় কম্পিটিটিভ এক্সামে 2 রকমভাবে কোশ্চেনটা পড়ে, যে বলে দিল যে হাইড্রোজেনের 3rd বোর অরবিটে কতগুলো ওয়েভ জেনারেট হবে, যদি এইভাবে বলা হয় তাহলে কি বলবে 3rd বোর অরবিটে 3টে, এটা বলতে পারে। বা ঘুরিয়ে কোশ্চেনটা বলতে পারে যে কোনো একটা হাইড্রোজেনের কোনো একটা বোর অরবিটে 5টা কমপ্লিট ওয়েভ তৈরি হয়েছে, তাহলে সেটা কততম বোর অরবিট। যদি এইভাবে ঘুরিয়ে বলে তখন কত বলবো, সেটা 5th বোর অরবিট। ঘুরিয়ে এই দিক থেকে বলো আর ওই দিক থেকে বলো। অর্থাৎ মোদ্দা কথা হচ্ছে nth বোর অরবিটের জন্য n নাম্বার অফ কী হবে, কমপ্লিট স্ট্যান্ডিং ওয়েভ জেনারেট হবে। এই হচ্ছে তোমার 2 পাইয়ের সমান n ল্যামডা, এই যে পুরো কনসেপ্ট, রাইট। বেশ, এবার আমরা এই ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কিছু ইকুয়েশনকে প্রমাণ করব। যেমন ধরো বোর যে কোয়ান্টাম রেস্ট্রিকশন MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই, ধরা যাক MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই, এটা আমরা প্রমাণ করবো কোথা থেকে গেলে কোশ্চেনে পড়ে যে MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই প্রমাণ করো। কী করে করবো, দেখো আমরা অলরেডি ডি ব্রগলি উইথ দ্য হেল্প অফ ডি ব্রগলি হাইপোথিসিস, ডি ব্রগলি ইকুয়েশান কি, ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv, 1 নম্বর। এগেন একটু আগে আমরা দেখলাম যে n ল্যামডা ইজ ইকুয়াল টু 2 পাই আর। এই দুটোকে যদি ইকুয়েট করি, আর এই যে ল্যামডা ইজ ইকুয়াল টু কত, 2 পাই আর বাই n। এই ল্যামডার মান যদি 1 নম্বর বসাই তাহলে ল্যামডা হচ্ছে 2 পাই আর বাই n ইজ ইকুয়াল টু H/mv, और MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই। ভেরি সিম্পল, এখান থেকে ল্যামডা বার করলাম, এই ল্যামডার মানটা এখানে বসিয়ে দিলাম, তাহলে আমরা MVR সমান NH/2 পাই পেয়ে গেলাম। এইটা যদি কোশ্চেনে বলে যে ডি ব্রগলি ইকুয়েশন থেকে বা হাইপোথিসিস থেকে 2 পাই আর ইজ ইকুয়াল টু n ল্যামডা প্রমাণ করো, আমরা তো 2 পাই আর ইজ ইকুয়াল টু n ল্যামডা এর পুরো মানে ডিটেলড কনসেপচুয়ালি আলোচনা করলাম। যদি এটা বলে ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে 2 পাই আর সমান n ল্যামডা প্রমাণ করো, তখন আমরা কী কী নেব জানো, তখন আমরা নেব MVR ইজ ইকুয়াল টু NH/2 পাই, এটা অলরেডি জানি, আর ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv। ভেবে দেখো, ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv। তো এটা দেখো এখান থেকে যদি আমরা MV বার করি, और MV ইজ ইকুয়াল টু NH/2 পাই আর, MV ইজ ইকুয়াল টু NH/2 পাই। এই MVর মানটা এখানে বসাবো, और ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv মানে NH/2 পাই আর, और এখানে এই H কাটলো, তাহলে আমরা কী দেখতে পাচ্ছি 2 পাই আর ইজ ইকুয়াল টু n ল্যামডা। এটা প্রমাণ হয়ে গেল। এইভাবে প্রমাণ করতে পারি। আরও কয়েকটা রিলেশন আমরা দেখব যেগুলো আমাদের অঙ্কে কাজে লাগে, সেই বা রিলেশনগুলো প্রমাণ করতেও দিতে পারে, বলতে পারে, বা আমরা কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ম্যাথামেটিক্স অঙ্কে কাজে লাগাতে পারি। সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু H/2m ইন্টু ই। তো H/m এরা তো ল্যামডা এরা কি আমরা তো জানি। ই হচ্ছে কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রন, মানে গতিশক্তি, কাইনেটিক এনার্জি অফ ইলেকট্রনের গতিশক্তি। বাকি টার্মগুলো তো আমাদের জানা আছে। এই ডি ব্রগলি হাইপোথিসিস থেকে বা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন থেকে এটা আমরা কি করে প্রমাণ করব। দেখো ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন কী বলছে, যে ল্যামডা ইজ ইকুয়াল টু H/mv মানে H/p, ল্যামডা ইজ ইকুয়াল টু H/p। এটা হচ্ছে 1 নম্বর।
এগেন কাইনেটিক এনার্জি সম্পর্কে আমরা কি জানি কাইনেটিক এনার্জি ইকুয়েশন, কাইনেটিক এনার্জির ইকুয়েশন ই ইজ ইকুয়াল টু আমরা কি জানি হাফ ইন্টু এম ইন্টু ভি স্কোয়ার। এখন এটাকে যদি আমরা একটু সাজাই উপর নিচে এম দিয়ে গুণ করে তাহলে কী লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2m। আবার এম স্কোয়ার ভি স্কোয়ার মানে পি স্কোয়ার, কারণ পি সমান এম ভি, পি সমান যেহেতু এম ভি তাহলে পি স্কোয়ার মানে কত এম স্কোয়ার ভি স্কোয়ার, তাহলে এখানে এম স্কোয়ার ভি স্কোয়ার বাই 2mকে আমরা লিখতে পারি পি স্কোয়ার বাই 2m। তাহলে কী পেয়ে গেলাম যে ই ইজ ইকাল টু পি স্কোয়ার বাই 2m और पी स्क्वायर इज इक्वल टू 2 इंटू एम इंटू ई और पी इज इक्वल टू रूट ओवर 2m ई, राइट। पी इज इक्वल टू रूट ओवर 2m ई। तो पी एर मान পেয়ে গেলাম। এবার ইকুয়েশন 1-এ এইচ বাই পি আছে, তো পি এর মান বসিয়ে দাও, তাহলে ল্যামডা সমান কী পাবে এইচ বাই রুট ওভার 2m ই। প্রুভড হয়ে গেল। এটা হচ্ছে কাইনেটিক এনার্জি। আরেকটা ইকুয়েশন হয় আমরা প্রমাণ করব, সেটা হচ্ছে ল্যামডা ইজ ইকুয়াল টু এখানে দেখায় এইচ বাই রুট ওভার 2m ই ইন্টু ভি। এখন দেখো এই ইভি তো একটা এনার্জি, আমরা ইভিও তো এনার্জি জানি ইলেকট্রন ভোল্ট। এখন ইলেকট্রনের যদি ধরো ইলেকট্রনের যে ফ্লো, ইলেকট্রনের ফ্লো বা ইলেকট্রনের স্রোত, ইলেকট্রনের যে স্রোত যদি কোনো ভোল্টেজ ডিফারেন্স থ্রু দিয়ে পাস করে, ধরা যাক আমার দুটো অংশ আছে, দুটো প্রান্ত আছে যেখানে কী আছে এখানে ভোল্টেজ ডিফারেন্স আছে, ইলেকট্রন আমি এইভাবে পাস করাচ্ছি, রাইট। এদিকে V1 এটা V2 মানে একটা ভোল্টেজ ডিফারেন্স আছে, অর্থাৎ যদি এই V2 মাইনাস V1 সমান V, অর্থাৎ V ভোল্টেজ ডিফারেন্সের তোমার মধ্য দিয়ে যদি পাঠাই ইলেকট্রন ফ্লো করাই, তো সেক্ষেত্রে ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ই ইজ ইকুয়াল টু হবে ইকুইভ্যালেন্স টু ই ইন্টু ভি, ইলেকট্রনের চার্জ ইন্টু ভোল্ট। তখন কাইনেটিক এনার্জি ই সমান হবে ইভি। তাহলে আমরা যেমন লিখেছিলাম যে ই ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, তখন এখানে আমরা লিখব ইভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার, বাকিটা সেম। আশা করি বুঝতে পেরেছ। এখানে আমরা কি করেছিলাম কাইনেটিক এনার্জি ই সমান হাফ এম ভি স্কোয়ার, এখানে যেহেতু ভোল্টেজ ডিফারেন্সের মধ্যে দিয়ে ইলেকট্রন যাচ্ছে তখন ইলেকট্রনের কাইনেটিক এনার্জি ক্যাপিটাল ই এর জায়গায় লিখব স্মল ই ইন্টু ভি, ইলেকট্রন চার্জ ইন্টু ইলেকট্রন ভোল্ট মানে ভোল্টেজ ডিফারেন্স ই ইন্টু ভি। তাহলে ই এর জায়গায় ই ইন্টু ভি, স্মল ই ইন্টু ভি, সেটাই লিখেছি ইভি ইজ ইকুয়াল টু হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে পেয়ে যাব আর ইভি ইজ ইকুয়াল টু সেই পি স্কোয়ার বাই 2m, যেটা এখানে দেখিয়েছিলাম পি স্কোয়ার বাই 2m। এখান থেকে পি পেয়ে যাবে, এখান থেকে পি পেয়ে যাবে কত, এখানটায় মুছলেই হয়ে যাবে, এখান থেকে পি পেয়ে যাবে রুট ওভার 2m ই ইন্টু ভি। তাহলে ল্যামডা সমান কী হবে এইচ বাই পি জানি, পি সমান রুট ওভার এম ই ইন্টু ভি, তো সেটাও প্রমাণ হলো। এই হচ্ছে কয়েকটা রিলেশন যেটা আমরা ডি ব্রগলি হাইপোথিসিস থেকে কি প্রতিষ্ঠা করতে পারি। নাও দ্য লাস্ট পোর্শন, অর্থাৎ এই ডি ব্রগলি হাইপোথিসিসের শেষ অংশ যেটা আলটিমেটলি যেটা সবচেয়ে ইম্পর্ট্যান্ট, যে ডি ব্রগলি হাইপোথিসিস বা ইকুয়েশন কাদের ক্ষেত্রে প্রযোজ্য বা কোথায় আমরা এই ইকুয়েশনটাকে অ্যাকচুয়ালি অ্যাপ্লাই করতে পারি, অর্থাৎ কোন ক্ষেত্রে এটা সিগনিফিক্যান্স, এর গ্রহণযোগ্যতা কোথায় আছে ইকুয়েশনটা, আর এই ইকুয়েশন কোন জায়গায় গ্রহণযোগ্য নয়। তো ইকুয়েশনটা লিখি, তাহলেই তোমাদের একটা অটোমেটিক্যালি আইডিয়া তৈরি হবে। এগেন ডি ব্রগলি যে ওয়েভ ইকুয়েশন সেটা আমরা লিখব ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি, ল্যামডা ইজ ইকুয়াল টু এইচ বাই এম ভি। এটা লক্ষ্য করে এইটার ওপর বেস করে সব কিছু, যদি ম্যাক্রোস্কোপিক পার্টিকেল হয়, ম্যাক্রোস্কোপিক মানে কি, মানে মাস হচ্ছে হাই, মানে যে পার্টিকেলগুলোর ভর যথেষ্ট বেশি, ধরো একটা ক্রিকেট বল কি একটা ফুটবল, অর্থাৎ যে সমস্ত পার্টিকেলগুলোর মাস অনেক বেশি, ভর অনেক বেশি, তাদের ক্ষেত্রে দেখো যদি এম খুব বেশি হয় তাহলে ল্যামডা কি হবে, যদি মাস ভেরি হাই হলে ল্যামডা বিকামস নেগলিজিবলি স্মল, ল্যামডা কি হবে বিকামস
নেগলিজিবলি স্মল। ভেবে দেখো, এম যদি ভেরি হাই হয় তো ল্যামডা ভেরি লো হবে। এটা স্বাভাবিকভাবেই এই ইকুয়েশন থেকে বুঝতে পারছি। ল্যামডা এত নেগলিজিবলি এত স্মল হবে যেটা কি হবে, মেজারেবলই নয়, অর্থাৎ মেজারেবল নয়, যেটাকে কী করা যাবে না, মেজার করা যাবে না। এত ল্যামডা এত ক্ষুদ্র বা কম হবে, ভ্যালু ল্যামডার মান এত কম হবে ওয়েভলেন্থ, যেটাকে মেজারই করা যায় না। তো এক্ষেত্রে এই অর্থাৎ ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ওয়েভ ইকুয়েশনটা হ্যাজ নো সিগনিফিক্যান্স, এর কোনো কী নেই, সিগনিফিক্যান্স নেই। যদি আমরা মাইক্রোস্কোপিক পার্টিকেল কথা ভাবি, মানে ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, মাইক্রোস্কোপিক, মানে ধরো একটা ডাস্ট পার্টিকেল কি একটা ইলেকট্রন, এইগুলো মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে মানে অত্যন্ত কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা, সেক্ষেত্রে এম হচ্ছে ভেরি লেস, অর্থাৎ ভর অত্যন্ত কম। ল্যামডা যদি ভেরি লেস হয়, এম যদি ভেরি লেস হয়, তা ল্যামডা কী হবে, যথেষ্ট বেশি হবে এবং এটা মেজারেবল। অত্যন্ত কম মাসের জন্য ল্যামডার মান যথেষ্ট বেশি হবে, যেটা আমরা কি করতে পারি, মেজার করতে পারি। তো ল্যামডা যদি মেজার করা যায় তবেই তো ইকুয়েশনটার ভ্যালিডিটি বা সিগনিফিকেন্স বা গ্রহণযোগ্যতা থাকবে। কারণ আমরা এখানে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে মাইক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে এই ইকুয়েশনটা কি হচ্ছে না, ভ্যালিড বা সিগনিফিকেন্স আছে। তাহলে ডি ব্রগলি হাইপোথেসিস বা ডি ব্রগলি ওয়েভ ইকুয়েশন ইজ অ্যাপ্লিকেবল অনলি ফর মাইক্রোস্কোপিক পার্টিকেল, কারণ ম্যাক্রোস্কোপিক পার্টিকেলের ক্ষেত্রে ল্যামডা এত কম যেটা কি করা যায় না, মেজার করা যায় না। তো এই ছিল আজকের ওভারঅল ডি ব্রগলি হাইপোথেসিস নিয়ে আলোচনা। আমরা নেক্সট ক্লাসে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল আলোচনা করব, অর্থাৎ আলটিমেটলি আমরা কোয়ান্টাম মডেলের দিকে আগাচ্ছি। এটা তার বেস, তার ভিত্তি হচ্ছে স্থাপন হচ্ছে। আমরা নেক্সট ক্লাসে হাইজেনবার্গ আনসার্টেনটি প্রিন্সিপাল পড়ব। তো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে।